নমস্কার। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের যে গল্পটি পড়ে শোনাবো তার নাম মহানন্দার আনন্দ। লিখেছেন শিবরাম চক্রবর্তী। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর একটা লাইক দিও। আর যদি আমার চ্যানেল এখনো তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি পরবর্তীতে যে গল্পই পোস্ট করি সবার আগে সেটি পৌঁছে যায় তোমার ফোনে। শুনতে থাকো আজকের গল্প মহানন্দার আনন্দ। এই ঘটনাটাও আমার সেই কৈশোর পর্বের, সেই পর্বের থেকেই আরোহিত একটি শিলাখণ্ড। এখন তার কি অবস্থা জানি নে। আমাদের কালে, অর্থাৎ আমি যে সময় চাঁচলে থাকতাম, মহানন্দার ছিল মহা বিষণ্ণ চেহারা। সারাটা বছর জলের বেজায় মন্দা দেখা যেত। নিজের শীর্ণ শরীরটা নিয়ে জায়গায় জায়গায় ডোবা হয়ে দাঁড়ায়, কোথাও কোথাও আবার এক্কেবারে খটখটে, পা ডোবানোই যেত না। চাঁচল বাজারের কাছে পুলের মতন একটা থাকলেও সেই সময়ে তার হাঁটু জল আমরা হেঁটে পার হতেই ভালোবাসতাম। কিন্তু বর্ষাকালে কুলে কুলে ছাপিয়ে উঠত, এমনকি একেবারে বন্যায় পাড়ের সীমানাও ছাড়াতো সে। সেই সময়ে সদরের সরকারি কর্মচারীরা, সাহেব শুভরাও বিশেষ করে বজরা চড়ে মহানন্দার বুকে দর্শন দিতেন। সেটা একরকমের বিলাসিতাই ছিল যেন তাদের কাছে। সেই রকমের একটি দিবসে মহানন্দার তটে যে মহানন্দা ঘটেছিল, বিলকুল মাটি হয়ে যাওয়া সেই জমাটি দিনের ব্যাপারটা এখনো মনে রয়েছে আমার। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট গায়ে ছিলেন না, তার ছেলে পতিতপাবনী চিঠিখানা খুলল। সদর থেকে বড় দারোগা এবং সার্কেল বাবু যাচ্ছেন তোমাদের এলাকায়। সরকারি বজরায় জলপথে তারা যাবেন, অতএব জলপথেই যেন সংবর্ধনার ব্যবস্থা করা হয়। কোনো ত্রুটি বিচ্যুতি বা অসন্তোষের কারণ না ঘটে সেদিকে হুঁশিয়ার থেকো। তারা যেন কিছু না মনে করেন বা করার কোনো ওজোর না পান, সেদিকে নজর রাখবে। সদরস্থ ওদের কোনো শুভার্থীর চিঠি। চিঠি পড়ে পতিতপাবনের ভুরু কুঁচকে গেল। ভারী মুশকিলে পড়লাম তো। বাবা এখন কবে ফিরবেন কে জানে। এদিকে আমি, বলল সে। মানে ওর যা বলবার ছিল তার কিছুই বলল না। তার উপরে তিনি বজরায় আসছেন আবার। বজরা হতের মতন মুখখানা করে বলল সে। কি মুশকিলে যে পড়লাম বলে গুমড়ে উঠল আবার। মুশকিল কিসের, যেমনটি লিখেছে তেমনটি করলেই হবে। আমি ওকে উৎসাহ দেই। জল পথে সংবর্ধনা কি করে যে করব আমি তো ভেবে পাচ্ছি নে। অনেক নৌকা জড়ো করে আগ বাড়িয়ে অভ্যর্থনা করে আনতে হবে বোধহয়। কিন্তু অত নৌকোই বা আমি পাই কোথায় এখানে? তাছাড়া এখন এ গায়ে কি অত নৌকো আছে নাকি? পতিতকে দারুণ দুশ্চিন্তায় নিপাতিত দেখা যায়। আরে পাগল, জলপথের মানেই কি তাই? মোটেই তাই নয়, আমি জানাই। সবে প্রথম শ্রেণীতে পা দিলেও বাংলা ভাষায় আমি উত্তম পুরুষ বাল্যকাল থেকেই। নামে জনার্দন না হলেও ভাবগ্রাহিতায় চিরদিনই আমি ওস্তাদ। দারোগার পথ আর আমাদের পথ কখনো এক হতে পারে না, সহপাঠীকে আমি বুঝিয়ে দিলাম। আমরা জেলে যাই আর ওরা যাওয়ায়। আমরা যখন ঠিক এক পথের পথিক নই তখন আমাদের জলপথও নিশ্চয়ই আলাদা হবার কথা। জলের মর্ম প্রাঞ্জল করে বুঝিয়ে দিই ওকে। আমার ভাবার্থ শুনে পতিতের চোখ ওর হাঁকে ছাড়িয়ে গেল। ও বাবা, এর মধ্যে এত রহস্য! কিন্তু এও তো মুশকিল। হাঁ করা বন্ধ করে সে বলে, ওসব এখন পাই কোথায় এখানে? এধারে কি ওইসব চিজ পাওয়া যায়?
সদরে কাউকে পাঠিয়ে দাও, না হয় 2-1 বোতল নিয়ে আসুক গে। আমি বাতলাই। কে যাবে সদরে এখন? আর কখন ওরা এসে পড়বে তাই বা কে জানে। অতঃপর এই দ্বিবিধ সমস্যা দেখা দিল। আমার কি, আমি বলে দিয়েই খালাস। তোমরা যাতে মানে এবং প্রাণে প্রাণে রেহাই পাও তার পথ দেখিয়ে দিয়েই আমার ছুটি। আমার কর্তব্য শেষ। তারপর করা না করা তোমার ইচ্ছে। নিস্পৃহের মতন আমার কথা। যে বস্তু অন্দরে পথ নিয়ে যাতায়াত করতেই লোকে ভয় পায়, পাছে বন্ধুকৃত্যের খাতিরে, তাই আনতে আমাকে এই সদর পথে পা বাড়াতে হয়। তার গোড়াতেই আমার মূলোৎপাটন। দাঁড়া, একটা আইডিয়া পেয়েছি, সে বলে ওঠে। আগেরবার যখন মামার বাড়ি গেছিলাম না কলকাতায়, আমার মামাকে একটা জিনিস বানাতে দেখেছিলাম, তার নাম পাঞ্চ। হ্যাঁ, ট্রাম গাড়িতে কলকাতায় কন্ডাক্টররাও করে থাকে, আমি জানি। ঘাড় নাড়ি আমি। টিকিটের ওপর করে? আরে, সে পাঞ্চ নয়, এ অন্য রকম। 5 রকমের বোতল থেকে একটু একটু করে ঢেলে খুব নেড়ে চেড়ে বানাতে হয়। খেলে নাকি হাতে হাতে স্বর্গ। আমি চেখে দেখিনি। ফাঁক পায়নি চাকবার। মামাটি যা চালাক, দেরাজে চাবি দিয়ে রাখতো। এখানে বলতে গেলে একরকমই পাওয়া যাচ্ছে না, সে পাঞ্চ এখানে হবে কি করে শুনি? ওর উচ্চাশায় আমি অবাক হই। এখানে যা পাওয়া যায় তাই দিয়েই বানানো যাবে। প্রসেসটা আমার জানা আছে, দেখ না কি করি। খেজুরের রস হাঁড়িখানেক পাওয়া গেল, আর পতিত কোত্থেকে খানিকটা তাড়ি জোগাড় করে আনলো। আমিও পিছুবার ছেলে নই, যত তাড়াতাড়ি পারি বিপদকালে দোস্তকে সাহায্য করাই আমার দস্তুর। সুসময়ে যেসব বন্ধুর দেখা পাওয়া যায়, আর অসময়ে কেবল যাদের বন্ধুর দেখা দিতে থাকে, তাদের অন্যথা বলেই চিরদিন নিজেকে আমি মনে করে এসেছি। অতএব আমার পিসেমশাই কি একটা টনিক খেতেন, যার 30% নিছক অ্যালকোহল বলে নোটিশ মারা ছিল। তার থেকে বেশ কিছুটা আমি সরিয়ে নিয়ে এলাম। এই ত্রহস্পর্শের ওপর আবার সিদ্ধি এসে পড়ল। সিদ্ধি লাভের ফলে উমদা হয়ে পানীয়টা এতক্ষণে খাবার যোগ্য হয়েছে বলে আমার ধারণা হলো। বলতে কি, আমার একটু নেশাই লাগলো যেন। চেখে দেখবো নাকি একটু? লালায়িত হয়ে জিজ্ঞাসা করলাম। না না, এখন না, আগে অতিথি সৎকার হোক, তারপরে যদি থাকে তো আমরা। অতীতের লালসা দেখা দিলে সে আত্মসংবরণ করতে জানে। মামার বাড়ি থেকেই সেই শিক্ষা সে লাভ করে এসেছে। কিন্তু এ যা হয়েছে, এমন দেবভোগ্য জিনিস অতিথি সেবার পরে আমাদের দেবার থাকবে কিনা সন্দেহ হয়। আমি খুঁতখুত করি। কিন্তু যাই বলো, এ তোমার সেই পঞ্চরত্ন আর হলো না। খুঁতখুত করতে করতে একটা খুঁত ধরা পড়ে আমার কাছে। 4টে জিনিস পড়লো কেবল, তবে একে চতুর্বর্গ লাভ বলতে পারো বটে। বলতে গেলে তাও নেহাত কম নয়। এক্ষুনি একে পাঞ্চ বানিয়ে ফেলছি, দেখোই না। এই বলে ওর বাবার লাল কালির বোতলটা ওর ভেতর দিয়ে বেবাক ফাঁক করে ফেললো। এই রে তোর পঞ্চরথ হয়েছে এবার। হয়নি বলা কঠিন, কেননা পঞ্চত্ব পাবার সঙ্গে সঙ্গে পানীয়ের রং যা খুলেছিল কি বলবো। এমনকি নিজেকে আমি জলচর দারোগার মতোই সতৃষ্ণ বোধ করতে লাগলাম। প্রায় কুজোখানেক সম্বর্ধনা তৈরি করে সোজা হয়ে দাঁড়িয়ে আছি। দারোগা বাবুর বজরা পাড়ে এসে ভিড়েছে। পাহাড়ওয়ালা এসে খবর দিল। কেবল দারোগা বাবুর মজুত হওয়াই নয়, সেই একই বজরায় তার নিজেরও যেন আমদানি, সেই খবর জানাতেও সে কসুর করল না। যাক, সম্বর্ধনা যখন প্রস্তুত, তখন বজ্রাঘাতে
আর ভয় কিসের? আমি আর পতিত নৌকার দিকে দৌড়লাম। তাদের সসম্মানে অভ্যর্থনা করে আনতে হবে তো। দারোগা আর সার্কেল বাবু আপাতত নামবেন না, বজরাতেই থাকবেন জানালেন। দারোগা বাবু আরো জানালেন যে বড্ড তেষ্টা পেয়েছিল, যদি একটু পরিষ্কার। আর জানাতে হলো না, ওতেই পরিষ্কার হয়ে গেল। আমি পতিতকে চোখ ঠারলাম। তার সরলার্থ কি? কি বলেছিলাম প্রথম কথাতেই তেষ্টার কথা? দেখেছ তো এখন? ঠেলা বোঝো? কিন্তু ঠেলা বোঝার কিছু ছিল না, তাই রক্ষে। কুজো বোঝাই এতক্ষণে পরিষ্কার হয়ে গেছে, কেবল তাকে ঢেলে নিয়ে আসতেই যা দেরি। এক্ষুনি আনছি বলে দৌড় মারল পতিত। ছেলেটাকে বলে দেওয়া হলো না আমার জন্যেও অমনি এক গ্লাস আনতে। সার্কেল বাবু বললেন, তাকেও বেশ তৃষ্ণার্ত দেখা গেল। আপনি ভাববেন না, ও কুজো ভর্তি করে নিয়ে আসবে, আমি আশ্বাস দেই। শুধু জল আনলেই যথেষ্ট, আবার খাবার টাবার আনবার হাঙ্গামায় যেন না যায়। দারোগা বাবু মন্তব্য করলেন। বলতে না বলতে পতিত সেই কুজো ঘাড়ে আর গোটা চারেক গ্লাস হাতে এসে হাজির। সেই কুজো নিয়ে আমরা সবাই বজরার ভেতরে গিয়ে জড়ো হলাম। বেশ বড় গোছের বজরা, ভেতরে বেশ প্রশস্ত জায়গা, শোবার বসবার নড়বার চড়বার কোনো অসুবিধা নেই। বড় বড় 2 গ্লাস টই টুম্বুর করে দেওয়া হলো। এ কি, এ কি জিনিস, শরবত নাকি? জিজ্ঞাসা করলেন দারোগা বাবু। পতিত তদুত্তরে কি বলতে যাচ্ছিল, কিন্তু তাকে বলতে না দিয়ে, আগে হ্যাঁ স্যার, শরবতই বটে স্যার, ওই বানিয়েছে, ওর মামার কাছে শেখা এক রকমের স্পেশাল শরবত। পতিতকে চোখ টিপে বাধা দিয়ে সদুত্তর দিলাম। চোখ টেপার মানে হচ্ছে ভদ্রলোকের চক্ষু লজ্জা বাঁচিয়ে চলতে হয়, একটু ঘুরিয়ে বলতে হয়, বুঝলি রে হাদা? পতিত আমার ইঙ্গিত বুঝল, কোনো উচ্চবাচ্য করল না। স্পেশাল শরবত, তাই নাকি? তা রং দেখলে তাই মনে হয় বটে। সার্কেল অফিসার সাগ্রহে গ্লাসটা তুললেন। পাহারাওয়ালাও আড়াল থেকে একটা হাত বাড়ালো, সেও জলপথে এসেছে, তাই তার বর্ধনাই বা আলাদা হবে কেন? সেটা কি নেহাত অসঙ্গত হবে না? তার ঝোলাতেও সম্মুখ হওয়া উচিত। তার লোটাতেও একটু ঢেলে দেওয়া হলো। বজরার মাঝি দুজনাও বেশ লোলুপ। আমাদেরও একটু পেশাদ দেবেন বাবু? তাদেরকে বাদ দেয়া যায় না, তাদের বদনাতেও বেশ খানিকটা দেওয়া হয়। এখন আমাদের পালা। পতিত বলেছিল, অতিথি সৎকার করে বাকি থাকলে, এবং সে বুদ্ধি করে 2টো গ্লাস বেশি এনেছিল। নিঃসন্দেহে উক্ত বাহুল্য আমাদের নিজেদের জন্যে পুজোর ভেতর বাকি কিছু আছে কিনা আমি উকি মারলাম। বাহ, ফার্স্ট ক্লাস! গ্লাস ফাঁক করেই বলে উঠলেন দারোগা। এমন শরবত এ জীবনে খাইনি। সার্কেল বাবুরও গেলাস খালি, এবং খালি সাধুবাদ। বড়িয়া চিজ! পাহাড়ওয়ালাও জানাতে দ্বিধা করল না। বড়ি বড়িয়া চিজ! তোমরাও একটু খাও, এত কষ্ট করেছো। দারোগা বললেন। হ্যাঁ খাবো বই কি স্যার, খাচ্ছি এই যে। আমি তার সম্মতিতে সায় দিতে দেরি করি না। পতিত আরো চটপট 2 গ্লাস ভর্তি করে ফেলে, তার এবং আমার গ্রাসের উপযুক্ত 2 গ্লাস। গ্লাস মুখে তুলতে গিয়ে দারোগার দিকে আমার নজর পড়ল। বজরার দেওয়ালে ঠেস দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন, কিরকম যেন ঋজু ভাবে দণ্ডায়মান মনে হলো। সাধারণত মানুষ, বিশেষ করে দারোগা মানুষরা ওইভাবে দাঁড়ায় না, দাঁড়িয়ে আরাম পায় না। আমার পিসে মশাইকে প্রণায়াম করার কালে ওই ধরনে বসতে দেখেছি, অতি
প্রাণায়াম হতে পারে, কিন্তু প্রাণের আরাম হয় না। পরীক্ষা করে দেখা আমার। কিন্তু কোণঠাসা হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে এ আবার কি প্রাণায়াম দারোগা বাবুর? দারোগা বাবুর গায়ে হাত দিয়ে দেখলাম একেবারে কাঠ, নট নড়ন নট চড়ন। চক্ষু স্থির, কিন্তু দুই চোখ দিয়ে কি অনির্বাচনীয় মধু বৃষ্টি হচ্ছে। এমন প্রাণ কাড়া চাউনি সচরাচর দেখা যায় না, অন্তত দারোগাদের তো নয়। আর তার সারা মুখে যা অপার্থিব আহ্লাদ, পুলকে যেন থই থই করছে। সার্কেল বাবুর দিকে তাকালাম, তারও তদ্গত ভাব, তথৈবচ অবস্থা। আত্মহারা হয়ে তিনি বসে পড়েছেন। এইটুকু তার বাড়তি। আমার হাত থেকে গ্লাস খসে পড়ল। পতিত মুখে তুলতে যাচ্ছিল, ঘুষি মেরে তার গ্লাসটা আমি খসিয়ে দিলাম। কি সর্বনাশ! আমি আর্তনাদ করে উঠেছি। এতগুলো মানুষকে তুমি খুন করলে, দেখেছো? তোর তা কি হয়? বলল পতিত, কিন্তু তার মুখ ছাইয়ের মতন সাদা। পাহাড়লাটির মুখের দিকে তাকাও। আরেক দিকে ওর দৃষ্টি আকর্ষণ করি, কিন্তু সত্যি বলতে তার পানে তাকানো যায় না। মাঝিগুলোর হুঁশ নেই, বজরার মাঝেই তারা কাত। কেবল পাহাড়ওয়ালাটাই তখন জুটছে। বোধহয় ওই পাঞ্চের এক রং, সিদ্ধিটা একরকম রক্ত ছিল বলেই এখনো কিছুটা জ্ঞানগম্যি আছে ওর। আনন্দে গদ গদ ভাব নিয়ে হামাগুড়ি দিয়ে সে এগিয়ে আসছিল। তোমাকে গ্রেপ্তার করতে আসছে বোধহয়, আমি বললাম। পতিত নিরুত্তর, নিষ্পলক চোখে অধঃপতিতদের প্রতি তাকিয়ে থাকে। আর একটুখানি এগিয়ে অভিন্ন দশা লাভ করে পাহারাওয়ালাটিও বজরা নিল। একটা বুদ্ধিমানের মতন কাজ করেছো, পাহারাওয়ালাটিকেও খাইয়ে দি, আমি বলি। তা না হলে এতক্ষণে আমাদের হাতে হাতকড়া পড়ে যেত। নদীর এধারটায় বড় একটা কেউ আসে না, সেটাও এক বাঁচোয়া। চলো এবার ভালোই ভালোই সরে পড়ি, পালিয়ে যাই এখান থেকে। আমার কথায় কান না দিয়ে পতিত দারোগাকে ধরে ঝাঁকুনি লাগায়। দারোগা বাবু, ও দারোগা বাবু! বাতাহত কদলী কাণ্ড বধ বলে একটা কথা আছে না? পতিতের বাত শুনে আর ঝাঁকুনি খেয়ে দারোগা বাবু বিনা বাক্য ব্যয়ে প্রায় সেই রকম করে পড়তে যাচ্ছিলেন। মাঝখান থেকে আমি বাধা দিলাম। তার আর সে কাণ্ড করা হলো না। ধরে ফেলে ফের তাকে সেই বজরায় গায়ে ঠেকনা দিয়ে রাখলাম, আর তিনি স্থির প্রসন্ন দৃষ্টিতে চেয়ে রইলেন, তার ভাব বিহ্বল প্রশান্ত আনন নিয়ে। তারপর একে একে বাকিদেরও নেড়ে দেখা হলো। কারোর বেলায় কোনো ব্যতিক্রম নেই। হালের মাঝি থেকে পাহারাওয়ালা পর্যন্ত সবার এক হাল, সবাই সমান নিস্পন্দ, সবার মুখেই সেই দেব দুর্লভ বোকা বোকা হাসি। তোর ওই পাঞ্চের জন্যই এই রকমটা হলো, আমি বললাম। পতিত কিছু বলল না, প্রত্যেকের বুকে কান পেতে শুনতে লাগলো। পাঞ্চের জন্য হলো বটে, কিন্তু পাঞ্চের কোনটার জন্যে হলো আমি ভাবি। ওর মধ্যেকার কতকাংশ দায়িত্ব আমার তো ছিল। সেই টনিকটার থেকেই এই টনিক এফেক্ট কিনা কে জানে, নাকি বোতলের সেই লাল কালি শেষটায় কাল হয়ে দাঁড়িয়েছে, ভাবতে হয়। না না না, প্রাণ আছে প্রাণ আছে, বলল পতিত। ধুক ধুক করছে বুক, নিঃশ্বাস পড়ছে সবার, খুব আস্তে আস্তে যদিও, তবু প্রাণে বেঁচে আছে সবাই। কিন্তু কতক্ষণ আর থাকবে, সেই হচ্ছে কথা। আমি বলি, তোমার পাঞ্চের জন্যই হলো তো? তোমার পাঞ্চজন্য নিনাদ থামিয়ে কি করে এদের চৈতন্য ফেরানো যায় সেই চেষ্টা দেখবে একটু, ধমক দিল পতিত। মহাপ্রস্থান উন্মুখ পাণ্ডাদের দিকে তাকালাম, যেন কয়েকটি মোমের পুতুল। প্রত্যেকের মুখে প্রসন্ন দিব্য ভাব, যেন এই জীবনে
আর পৃথিবীর প্রতি কারোর কোনো আসক্তি নেই। সবাইকে মার্জনা করে মার্জিত হয়ে সশরীরে স্বর্গলাভ করে বসে আছেন সবাই। অজ্ঞানাচ্ছন্নকে চৈতন্য দানের যতগুলো পদ্ধতি জানা ছিল, গালে চড় মারা থেকে শুরু করে হাত পা টিপে দেওয়া তো কিচ্ছু বাকি রইল না। এমনকি একজন জলে ডোবা লোকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দানের বা কৌশল একদা দেখেছিলাম, তাও পরীক্ষা করতে কার্পণ্য করা হলো না। কিন্তু সমস্তই বৃথা গেল। শেষ পর্যন্ত দারোগার পায়ে একটা আলপিন ফুটিয়ে দিলে, আর কোনো উপায় না দেখে। কিন্তু তথাপি তিনি মিষ্টি হাসি হাসতে লাগলেন। আর কোনো উপায় নেই, ডাক্তার ডাকো এবার। আমি বাতলাই, হ্যাঁ ডাক্তার ডাকি আর সাধ করে গলায় ফাঁসি পড়ি। মাইরি আর কি, বন্ধু ছাড়া এমন সদুপদেশ আর কে দেবে? পতিত আমার দিকে রোষ কষায়িত দৃষ্টিতে তাকায়। কিন্তু ভাই, ফাঁসি যেতেও আমার আপত্তি নেই, ভয় করে না একটু। কিন্তু বাবা যে ফিরে এসে প্রথমেই এক চোট ঠ্যাঙাবে, সেই কথাই আমি ভাবছি। পতিতকে প্রায় কাঁদো কাঁদো দেখা যায়। আচ্ছা, আমি বলি কি, বজরার তলায় ছেদা করে বজরা সমেত ডুবিয়ে দিলে কেমন হয়? অবশ্য এমন নয়, এরা সব মারা গেল, তারপরে মারা তো যাবেই। আমি ভরসা দিই। নদীর কূলে কখনো বজরা ডোবে, ডুবলেও মাথার দিকটা উঁচু হয়ে জেগে থাকবে, পতিত জানায়। আহা, এখানে কেন, নদীর মাঝখানে নিয়ে গিয়ে। কিন্তু একটা অসুবিধা আছে, আমি আবার সাঁতার জানি নে। আমি জানি, পতিত বলে, এবং প্রস্তাবটা ভুরু কুঁচকে ভালো করে তাকিয়ে দেখে, হ্যাঁ তাহলে বোধহয় মন্দ হয় না। এতক্ষণে একটা বন্ধুর মতন উপদেশ দিয়েছিস বটে। তাহলে ব্যাপারটা বেবাক চুকে যায় একেবারে নিশ্চিহ্ন হয়ে, সাক্ষী সাবুত কিচ্ছু থাকে না। তুই সাঁতার জানিস না বলছিলি না? প্রস্তাবটার অসুবিধার দিকটা আরো ভালো করে আমার নজরে পড়ে। এবার কি জবাব দেব ভেবে পাইনি। ভয় খাস না তুই, আমি তোকে বাঁচাবার চেষ্টা করব, আমি তো সাঁতার জানি। পতিত অভয় দেয়। ও যা আমাকে বাঁচাতে চেষ্টা করবে তা মা মহানন্দাই জানে, আমারও আর জানতে বাকি থাকে না। তখন আমাকে আর এক সদুপায় বার করতে ঘোরতর ভাবে মাথা ঘামাতে হলো। ওদের যদি কোনো রকমে বমি করানো যায়, তাহলে পেটের ওইসব বেরিয়ে গিয়ে বেহুশ অবস্থা কেটে যেতে পারে বোধহয়। আমি বলি, ঘুরপাক খাওয়ালে হয় না? কথাটা পতিতের প্রাণে লাগে, আর তক্ষুনি তক্ষুনি ও কাজে লেগে যায়। দুটো বিছানার চাদর বজরার দুদিকে খাটিয়ে সেই চাদরের 4টে খুঁট দড়ি দিয়ে শক্ত করে খুঁটির সঙ্গে লাগিয়ে ফেলে। এবার দোলনার মতন হলো, হলো না? কি বলিস? এবার ওদের একে একে এতে চাপিয়ে খুব কষে ঘুরপাক খাওয়ানো যাক, মনে হচ্ছে এতেই। পতিত সমজদারের মতন মুখখানা বানায়। আগে দারোগা আর সার্কেলটাকে তোল, ওগুলোর ব্যবস্থা পরে। পতিত ওদের নামের সঙ্গে বাবু যোগ করার বাহুল্য বোধ করে। কাবু অবস্থায় স্বভাবতই তখন কারোর বাবুত্ব ছিল না। দারোগা দাঁড়িয়েই ছিলেন, বোধহয় দোলনায় চাপার অপেক্ষাতেই। আমি আর পতিত দুজনেই ধরাধরি করে তাকে দোলনায় তুলে শুইয়ে দিলাম। সার্কেল বজরার মেঝে ততক্ষণে স্ট্রেট লাইন হয়ে দাঁড়িয়েছিলেন, তাকেও ধরে তোলা হলো। ব্যাস, এবার দে ঘুরপাক নাগরদোলায়। এতক্ষণে পতিতের একটু উৎসাহ দেখা দেয়। ঘণ্টাখানেক দোললীলা চলল। খানিকক্ষণ একে দোলাই, তো তারপর লাফিয়ে গিয়ে ওকে দোলা দিতে হয়। দোলানোর দাপটে গা আড়পাড় করে। আমার পেটে যা কিছু ছিল সব গলা দিয়ে বেরিয়ে এলো। ফল দেখা দিয়েছে, বলল পতিত, বেশ স্ফূর্তির সঙ্গেই বলল। নবোদ্যমে লাগা গেল আবার। আর 1 ঘন্টা ঘূর্ণিপাকের পরে এবার পতিত বমি করে ফেলল। আমি কিছু বললাম না, শুধু চেয়ে দেখলাম।
এতক্ষণে আমার সত্যিই একটু আশা হচ্ছে, পতিত নিজেই জানালে। আমার কিন্তু আশাপ্রদ কোনো চিহ্ন চোখে পড়ল না। দারোগার মুখের মিষ্টি হাসি অবশ্যই মিলিয়ে এসেছিল। মাঝে মাঝে তিনি ভ্রুভঙ্গি করছিলেন, কেমন যেন এক কাতর ভাব ফুটে উঠেছিল তার আননে। কিন্তু হলে কি হবে? বমন করার কোনো আগ্রহ সেখানে নেই। সার্কেল বাবুরও সেই রকম লক্ষণ দেখা গেল। চলল ঘুরপাক। খানিকক্ষণ পরে দারোগাবাবু অস্ফুট আর্তনাদ করে উঠলেন। তাকে নড়তে চড়তে দেখা গেল। এই, দেখছিসটা কি? চট করে এগুলো সরিয়ে ফেল। পতিতকে ইশারা করতেই সে কুজো, গেলাস, স্পেশাল শরবতের যা কিছু মাল মশলা সব নদীগর্ভে জলাঞ্জলি দিল। প্রমাণ কখনো রাখতে আছে? আর রাখলেও দারোগার কাছাকাছি রাখা ঠিক নয় নিশ্চয়ই। আস্তে আস্তে দারোগাবাবু অতি কষ্টে দোলনার মধ্যে উঠে বসবার চেষ্টা করলেন। আমি আমি কোথায়? আমার কি হয়েছে? তার কাতর ক্রন্দন শোনা গেল তারপরে। আপনার অসুখ করেছে স্যার, উচ্চ কণ্ঠে বললে পতিত। অসুখ? কি অসুখ করলো? আমি এরকম করে শুয়ে কেন? এভাবে আমাকে শোয়ালে কে? এ তো আমার বিছানা নয়। আগে জলপথে যে অসুখ করে থাকে সেই অসুখ, আমি জানালাম। যার নাম সি সিকনেস, সামুদ্রিক পীড়া, তাই হয়েছে আপনার। আর এইরকম ব্যামো হলে যেরকম করে শোয়ানোর নিয়ম সেই রকম ভাবেই আপনাকে রাখা হয়েছে, পতিত বলে দিল। বজরার ফোকর দিয়ে উকি মেরে মহানন্দাকে তার মহাসমুদ্র বলে ভ্রম হলো কিনা জানি নে, কিন্তু মেঝে তাকিয়ে সামুদ্রিক পীড়ার যাবতীয় লক্ষণ চাক্ষুষ প্রমাণের চারধারে ছড়াছড়ি দেখলেন। সেই দৃশ্য দেখে আবার তাকে বমি করতে হলো। তখন একেবারে নিজের সম্মুখেই, নিজের মুখ থেকেই হাতে নাতে তিনি প্রমাণ পেলেন। প্রমাণের সঙ্গে প্রমাণ যোগ করা, মিলিয়ে দেওয়া এবং খাপ খাওয়ানো দারোগাদের চিরকেলে দস্তুর। বদ্ধমূল বদ অভ্যাস, কাজেই এতে আশ্চর্য হবার কিছুই ছিল না। এতক্ষণ তোমরা শুনছিলে শিবরাম চক্রবর্তীর লেখা গল্প মহানন্দার আনন্দ। গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।